সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসাইন ক্যাবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি অত্যন্ত প্রিয় মানুষদেরকে, যারা দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতা অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমাদের আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ডাকসুর সাবেক এজিএস এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভোলা ৪ আসন থেকে পরপর ৩ বারের মাননীয় সংসদ সদস্য জনাব নাজিমুদ্দিন আলম। স্বাগত আপনাকে আমাদের বিশেষ আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই চ্যানেল এস এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। দেশ একটি সংকটকালীন সময় পার করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করা দরকার এবং সমমনার যত দলগুলো আছে আপনাদের সাথে এবং যতগুলো রাজনৈতিক দল আছে সবাই মিলে কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও সবাইকে অনুরোধ করেছে। আপনারাও চাচ্ছেন যে একই সাথে একই হাতে হাত রেখে কাজ করার জন্য। এই সংকট উত্তরণের পথ কি, আপনি কি মনে করছেন? আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রায় 17টি বছর দুঃশাসন চালিয়েছে এবং দেশের কি পরিস্থিতি সৃষ্টি করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং সে কারণে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র ফিরে পাবার জন্য। যাই হোক, আল্লাহ রসিম রহমতে জুলাই আগস্টে আমাদের দেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে এবং ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। পাশাপাশি আমরা সবাই, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। পাশাপাশি জামাত, হেফাজত, অন্য বাম সংগঠনের রাজনৈতিক দল, তারাও সবাই মিলে সম্মিলিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়ে এই মাফিয়া সরকারকে বিদায় করেছি। এখানে সবাই মিলেই আমরা এই কাজটা করেছি। বাংলাদেশের জনগণ সবাই ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ কোটি জনতা ঝাঁপিয়ে পড়েছে। এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে নির্লজ্জ বেহায়ের মতো এই ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার। ফলে এই সরকারের সকলের প্রত্যাশা অনুযায়ী আমাদের একজন বরেণ্য ব্যক্তি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই, এটা এককভাবে কারো চয়েস না। এটা যদি মনে করে সরকার প্রধান যে এটা এককভাবে একজনেরই পছন্দের মতো হয়েছে, তা না। এটা সকলেরই, এদেশের জনগণের সকলের পছন্দের, নিশ্চয়ই উনি আমাদের সকলের অভিভাবক। এটাই বুঝতে একটু সমস্যা হচ্ছে আমার মনে হয়। এই জন্য আমাদের প্রত্যাশা, কেউ হয়তো এমন কিছু করতেছে যে আপনার আমাদের যাতে উনি সফল না হন। ইদানিং যে সংকটটা তৈরি হয়েছে, যেটা আপনার বিএনপির সাথে দূরত্ব বাড়ানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সবচেয়ে ডিসিপ্লিনারি ফোর্স সামরিক বাহিনী এবং সেই সামরিক বাহিনীর প্রধান জনাব ওয়াকার, তার সাথেও একটা আপনার সেনাবাহিনীর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এই করিডোর নিয়ে, নিরাপত্তা নিয়ে। তো যেহেতু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি যখন বলেছেন করিডোর দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এটি সিদ্ধান্তের ব্যাপারে বিএনপির সাথে আলোচনা করা উচিত ছিল। যেমন বিএনপি রিয়াক্ট করেছে, অপোজ করেছে। এগুলি তো বিষয় খুবই সেন্সিটিভ ম্যাটার, এগুলি তো বড় রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। এবং সামরিক বাহিনীর নিরাপত্তার ব্যাপার আছে, নিরাপত্তার প্রশ্ন আছে, দেশের নিরাপত্তার বাহিনী তারা, সুতরাং তাদের সাথে আলোচনার ব্যাপার আছে। তো সেই কারণে সে ওখান থেকে বলছে, এটাকে কেন্দ্র করে আপনার যদি আপনি সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলেন, এত বড় ডিসিপ্লিনারি ফোর্স সামরিক বাহিনী, যারা আপনার সামরিক বাহিনী তো বিরাট ভূমিকায় দেশের জন্য, আরো সংকট বাড়বে। আপনি জুলাই আগস্টের যে আন্দোলন, একটা পর্যায়ে তো আলটিমেটলি সেনাবাহিনীর সাথে বসে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সকল রাজনৈতিক দলের সাথে বসেই তো আলোচনা হয়েছে। তখন তো সেনাবাহিনীর প্রধানের কাছে সকল রাজনৈতিক দল গিয়েছিল। তো ফলে এটা নিয়ে সেনাবাহিনীর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, সংকট সৃষ্টি করার দরকার নাই, বিএনপির সাথে দূরত্ব করার দরকার নেই। আমাদের যারা ভূমিকা রাখছে সবার সাথেই সব সুন্দর সম্পর্ক রেখে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই কাজগুলো করা উচিত। কাজগুলো কি, মেইন এজেন্ডা কি? মেইন এজেন্ডা তো আপনার গিয়ে নির্বাচন, তারপরে বিচার, সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার তো আপনি যদি পুরাটা করতে যান, এটা তো আপনার বছরের পর বছর, যুগের পর যুগ লাগবে। তো তাহলে নির্বাচন কিভাবে করবে? আর নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণ হবে না। এই মুহূর্তে আপনারা ফোকাস করছেন কি? সামনে নির্বাচন, ডিসেম্বরে আপনারা নির্বাচন, সেটিকে সবচেয়ে বেশি ফোকাস করছেন এখন। যেহেতু তারা সংস্কারের দিকেও বেশি অগ্রগতি দেখছি না, বিচারের ব্যাপারেও দেখি উদাসীন,
তো এখন আমি তো দেখতেছি যে নির্বাচনটা জরুরি, একটার পর একটা সংকট তৈরি হচ্ছে, একটা মানে এমন একটা অবস্থা হচ্ছে, আপনার গভর্নমেন্টের কিছু কিছু পক্ষপাতিত্ব আচরণ করা হচ্ছে, এবং স্যারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেছে। তো নিরপেক্ষতা তো স্যারকে বজায় রাখতে হবে। যেমন নিরপেক্ষতা বলতে এটা বোঝায় যে আপনার মনে করেন এনসিপি একটা রাজনৈতিক দল, যদিও এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তাদের ভিতরে এখনো বোধহয় 2টা খণ্ড হয়ে গেছে। তো এখন ওরা যদি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, আমরা অবশ্যই শত ফুল ফুটতে দিতে হবে। আমরা স্বাগত জানাই, রাজনৈতিক দল আসবে, ভালো কথা। কিন্তু তারা যদি আপনার আইন ভঙ্গ করতে পারে, তারা যদি ব্যারিকেড ভঙ্গ করতে পারে, এনএসআরের দরজার চলে যেতে পারে, সেখানে যদি তাদেরকে শীতল পানি দেওয়া হয়, আর তখন অন্যরা চিন্তা করবে, তারা যদি আইন ভঙ্গ করতে পারে, ওখানে তো মিছিল নিষিদ্ধ, সচিবালয় মিছিল নিষিদ্ধ। আমাদের প্রত্যেকের দায়িত্ব এনএসআরের যে অর্ডার, গভর্নমেন্টের অর্ডার এবং আইন, যেটা আইনকে ফলো করা। এখন তো আর ফ্যাসিস্ট সরকার না, এখন আমরা কেন আইন ভঙ্গ করব? এখন কেন আমরা ব্যারিকেড ভাঙবো? এখন প্রত্যেকের দায়িত্ব হলে ব্যারিকেড না ভাঙা। এখন আপনি যদি ব্যারিকেড ভাঙেন, সেখানে যদি পুলিশ যদি বা অন্যরা যদি সহযোগিতা করে, তাদের যদি ব্যারিকেড খুলে দেয় এবং স্যারের দরজা পর্যন্ত যেতে পারে, তাহলে অন্যরা কেন যেতে পারবে না? নির্বাচন এখানে বৈষম্য হয়ে যায়। যার যার অবস্থান থেকে স্যারকে সহযোগিতা করতে হবে। আমরা ডে 1 থেকে গভর্নমেন্টকে সহযোগিতা করতে চাই, এখনো সহযোগিতা করতে চাই, যে স্যারে যেন সফল হয়, যাতে করে কারো কথা না শুনে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেয়। তাহলে মানুষের আস্থা বাড়বে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশে একটা স্টেবল পজিশন আসবে, সবার ভিতরে একটা কনফিডেন্স ডেভেলপ করবে, প্রশাসনও সুন্দরভাবে চলবে। এখন তো চলছে না। ইকোনমির অবস্থা কি, অর্থনৈতিক অবস্থাটা কি আপনি বলেন? দেশের পরিস্থিতি কি? বিনিয়োগ নাই, নতুন কোন শিল্প স্থাপন হচ্ছে না। সেজন্য কি আপনি কি মনে করছেন যে নির্বাচিত সরকার ক্ষমতা আসা খুব দরকার এই মুহূর্তে? অফকোর্স, এর কোনো বিকল্প নাই। কারণ মানুষ এখন ভোট দিতে চায়, মানুষ তাদের জনগণের ভোটের অধিকার ফিরে পেতে চায়। তারা ভোট দিতে বঞ্চিত ছিল দীর্ঘ 17টি বছর। আওয়ামী লীগ মাফিয়ার সরকার দিনের ভোট রাতে করেছে, আমি দামি ভোট করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, লুটপাটের রাজত্ব কায়েম করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিচারও চায়, টাকা ফেরত চায়, এবং এবং সংস্কারও চায়, এবং ভোট প্রয়োগ করতে চায়। ভোট, হ্যাঁ, সংস্কারও প্রয়োজন আছে দেশের ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে আবার কেউ স্বৈরাচার না হয়। সংস্কারও প্রয়োজন আছে, কিন্তু ন্যূনতম সংস্কার, সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সংস্কার যে পর্যন্ত করা প্রয়োজন, বৃহত্তম রাজনৈতিক দল সহ অন্যান্য অপরাপর ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলের সাথে আলোচনা করে, সবাইকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে যে কটা অলরেডি তো আমি শুনলাম 70% আপনার সংস্কারের বা আপনার প্রস্তাব ঐক্যমত পড়ছে। তো ঐক্যমত যেখানে হয়েছে, তো সেখানেই আপনার সবাই চুক্তি করে ফেলুক, সবাই স্বাক্ষর দেখ, আর বাকিগুলি তারা ওয়াদা করবে যে আমরা যারা ক্ষমতায় আসবে তারা ম্যানিফেস্টোতে উল্লেখ করবে, আমরা ক্ষমতায় আসলে যারা ক্ষমতায় আসবে তারা পালন করবে, যদি পালন না করে জনগণ আবার আস্থা করে ফেলে দিবে। আপনাদের প্রস্তুতি কতটুকু নির্বাচন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মাটি ও মানুষের দল। আমরা অনেকবার ক্ষমতায় এসেছি, জনগণের ভোটে নির্বাচিতই হয়ে আমরা এসেছি, আমরা কারচুপির মাধ্যমে আমরা আসি নাই। সুতরাং আমরা বিএনপি বাংলাদেশে আমাদের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের বিস্তৃতি রয়েছে, আমাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের সকল জায়গায় ইউনিট রয়েছে। ফলে আমাদের প্রার্থীরাও এক একটা এলাকায় একাধিক প্রার্থী, অনেক যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমাদের সব কিছুই ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের প্রস্তুতির দিক থেকে আমাদের কোনো রকম কমতি নেই, কোনো রকম ঘাটতি নেই। আমি মনে করি আমাদের বিএনপির সম্পূর্ণ আমাদের পার্টি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে উনি অসুস্থ, এখন আল্লাহর কাছে দোয়া করি যাতে সুস্থ হয়। ইতিমধ্যেই লন্ডন থেকে চিকিৎসা করে এসছেন আলহামদুলিল্লাহ। তো এখন অনেকটা ভালো আগের চেয়ে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখন আমাদের পার্টি পরিচালনা করছেন, এবং তার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ। আপনার কাছে নেতৃত্ব, সঠিক নেতৃত্বের বা সুন্দর নেতৃত্বের সংজ্ঞা কি আপনার কাছে? প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের সবচেয়ে দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, এবং তার সততা, তার দেশপ্রেম, এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, এবং সেটা নিয়ে আমরা এই পার্টি আমরা এগিয়ে যাচ্ছি। আজকে জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয়ে রয়েছে। আপনি যেটা বলছেন যে লিডারশিপের অবশ্যই একটা আপনার প্যাট্রিয়টিজম থাকতে হবে। হ্যাঁ, লিডার শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটা খুবই ইম্পর্টেন্ট। দেশপ্রেম, তারপরে মানবিক। আপনার ভিতরে ইউ মাস্ট হ্যাভ হিউম্যানিটি। হ্যাঁ, আপনার ভিতরে মানবিকতা থাকতে হবে,
হ্যাঁ, তারপরে একটু ডেমোক্রেটিক অ্যাটিটিউড থাকতে হবে, হ্যাঁ, এবং ডেমোক্রেসিকে আপনাকে অনার করতে হবে, পিপলকে মানবিক, পিপলের প্রতি মানবিক আচরণ করতে হবে, হ্যাঁ, আপনাকে মানবিক হতে হবে। তো ফলে দেশপ্রেম এবং দুর্নীতিমুক্ত, হ্যাঁ, নিজেকে খুব সততার ভিতরে পরিচালনা করতে হবে। আপনি তো এই আগামীতে নির্বাচনে আপনি হয়তো বা আপনার দল থেকে মনোনয়ন দিলে আপনি সেখানে নির্বাচন করবেন আর কি, যদি কখনো জয়লাভ করেন, প্রতিহিংসার রাজনীতিকে আপনি কতটুকু, বা সেখানে আপনি মানে এই ধরনের কোনো কিছু হবে কিনা? দেখেন, প্রতিহিংসার রাজনীতি, দেখেন আপনার এই আওয়ামী লীগের নেতারা তো অনেকে বলছিল না যে যদি কোনো রকম আওয়ামী লীগ ফল করে 5 লক্ষ লোক মারা যাবে। 1,00,000 মারা গেছে। প্রতিহিংসার রাজনীতি আমরা যদি করতাম তাহলে তো ওই যে আওয়ামী লীগ যে বলছে না, তারা আসলে প্রতিহিংসার রাজনীতি করে, এই জন্য তারা হিসাব করছে যে যদি ফল করে 5 লক্ষ মারা যাবে। হ্যাঁ, তারা তো লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলতে চাইছিল এবং সেনাবাহিনীকে তো নির্দেশ দিয়েছিল অ্যাট লাস্ট শেখ হাসিনা যে লক্ষ লক্ষ মেরে ফেলো, আমাকে ক্ষমতায় রাখো। তো সেনাবাহিনী তো সে কাজটা করে নাই, এই জন্য সেনাবাহিনী প্রশংসার দাবি রাখে। তার মানে এই সময় বিজয়টা কিন্তু ছাত্র এবং জনতা প্লাস সেনাবাহিনী, সুতরাং কাউকে আন্ডারমাইন করা উচিত না। তো এই জন্য আমরা চাচ্ছি যে একটা কালেকটিভলি সবাই যেন কেউ উপরে কটাক্ষ না করে, এনসিপির উপরে যেন বিএনপি কটাক্ষ না করে, এনসিপি যেন বিএনপিকে কটাক্ষ করে কথা না বলে, আচ্ছা, এবং বিএনপি যেন জামাতকে কটাক্ষ করে না করে, জামাতের যেন বিএনপিকে কটাক্ষ না করে। হেফাজত, অর্থাৎ আমি চাচ্ছি যে বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি এবং মান্নাবাইর দল, অন্যান্য দল, এলডিপির কর্নেল অলি আহমেদ, যারা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল, হ্যাঁ, প্রত্যেকের অবদান আছে। তো সুতরাং এখানে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী তাদের এই জিনিসটা রিয়েলাইজ করা উচিত যে যাতে করে আমাদের নিজেদের ভিতরে বিভেদ না হয়। দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে আপনাদের কোনো প্রতিরোধ থাকবে কিনা, যেটি হচ্ছে যে এখন বাংলাদেশে একটি ব্যাপক সয়লাভ হয়েছে। তো ইয়াবাটা আওয়ামী লীগ এমনভাবে ছড়ায় দিচ্ছে, তো এমন একটা বাজে অবস্থা তৈরি করছে, এটা আমাদের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন বা আগামী নির্বাচিত সরকার বলেন, তাদের এই ব্যাপারে জিরো টলারেন্স থাকা উচিত। কারণ ইয়াবাতে আমাদের ইয়াং জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। এটার ব্যাপারে আমরা নির্বাচিত হলে আমি তো আমার এলাকায় এটা কোনো রকমই আমি এটা করতে দিব না, এটা অ্যালাউ করব না, কারণ আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাবে। আপনি নির্বাচিত হলে কোন বিষয়টির দিকে আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন? আমাদের এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অ্যাট ফার্স্ট। শিওর, এটা বাংলাদেশের সকলের, এটা রাষ্ট্রেরও উচিত হবে। এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল সিকিউরিটি মানুষ সবসময় চায়। যার যার ব্যবসা সে করবে, যার যার কাজ সে করবে, যার যার লেখাপড়া করবে। আমার মা বোনেরা সুন্দরভাবে তাদের কাজ করবে, লেখাপড়া করবে, ভার্সিটিতে যাবে, মেয়েরা আপনার চাকরি করবে, তারপরে বাজারে যাবে, শপিং করবে। একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এই জন্য দরকার সোশ্যাল সিকিউরিটি। পর্যটকরা আসবে, পর্যটকরা যেন শান্তিপূর্ণভাবে তারা থাকতে পারে, তাদের উপরে যেন কোনো রকম হামলা চাঁদাবাজি না হয়। জি, একে শেষ প্রান্তের দিকে আর কি, সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন? আগামী বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চাচ্ছেন? আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহর ইচ্ছা বিএনপিকে যদি বাংলাদেশের জনগণ ক্ষমতায় আনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, জ্যেষ্ঠ ছেলে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, অর্থাৎ একজন সফল রাষ্ট্রপতির ছেলে এবং একজন সফল প্রধানমন্ত্রীর ছেলে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বক্তব্যগুলো আপনি শুনবেন। এদেশের মানুষ, আমি যেখানে চলাফেরা করেছি, আমি না শুধু প্রশংসা করব, আমি তো তার দল করি, তার কর্মী। বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের, হ্যাঁ, লাইট সোসাইটি, শিক্ষিত, আমাদের তো বন্ধুবান্ধব আছে, এবং সচিব পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, সেনাবাহিনী লেভেলে বা ব্যবসায়ী লেভেলে আমাদের তো ওঠা বসা করি। তো তারাও আমাদেরকে তার বক্তব্য অ্যাপ্রিসিয়েট করে, এবং তার যে চিন্তাধারা, এবং 31 দফা যে উনি দিয়েছেন, 31 দফার ভিতরে সব কিছু আছে, এবং উনি আশা করি উনি আমাদের একটা সম্পদ, এবং তার নেতৃত্বেই আমরা এই দেশকে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। দেশের মানুষের সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করব, দেশে আইনের শাসন আমরা কায়েম করব, এবং দেশে আইন শৃঙ্খলা আমরা ফিরে আনব, এবং আমি আশাবাদী। এবং স্বাস্থ্যসেবা, তার সেখানেও 31 দফার ভিতরে আছে স্বাস্থ্যসেবা, বেকার সমস্যার সমাধান, যুবকদের
কিভাবে কর্মসংস্থান। কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, 31 দফার ভিতরে আছে, সব কিছু ব্যবস্থা আছে। এবং উনি সময়োপযোগী বেশ কিছু পদক্ষেপ এই 31 পয়েন্টসের ভিতরে আছে। আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, মান্না ভাইয়ের সাথে আলোচনা করে, জোনায়েদ সাকি, তারপরে আমাদের অন্যান্য ভিপি নূর, অন্যান্য যে সংগঠনগুলো আছে, সাইফুল ভাই, হ্যাঁ, তো সাইফুল হক, হ্যাঁ, তাদের সাথে, তারপরে কর্নেল অলি আহমেদ, যারা স্টেক হোল্ডার আছে, এই মুহূর্তে আপনাদের তাদের সাথে আলাপ করে আমরা 31 পয়েন্টস, আগাচ্ছেন। হ্যাঁ, আমরা 31 পয়েন্টস আমরা নির্ধারণ করেছি শেষ করতে হবে। এবং আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আশা করি তারেক সাহেব তার নেতৃত্বে আমরা একটা নতুন কিছু, নতুন বাংলাদেশ এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী আমরা তাকে অনুসরণ করব ইনশাআল্লাহ। জনাব নাজিমুদ্দিন আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, আসলে সময় স্বল্পতার কারণে পারছি না। অন্য একদিন হয়তো সময় পেলে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনি ভালো থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তবে একটি কথা বলতে হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা এই নতুন বাংলাদেশ করতে হলে সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে না পারলি তাহলে দেশের অর্থনীতি এবং দেশের যে উন্নয়নের কথা আমরা বলছি সেটি নিশ্চিত ব্যাঘাত হবে। এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা যদি সকল ঐক্যবদ্ধভাবে কাজ করি, আগামীর বাংলাদেশ এবং সুন্দর একটি বাংলাদেশ আমাদের করা একেবারে সময়ের ব্যাপার হবে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।